করি সবাই ভালো আছি। আজকে পাওয়ার পয়েন্ট কোর্সের ফোর্থ লাইভ ক্লাস। এই ক্লাসে আজকে আমরা দেখব কমন এরর্স অফ স্লাইড মেকিং। স্লাইড ডিজাইন করার সময়, বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করার সময় আমরা যেসব কমন ভুলগুলি সবাই করে ফেলি, ওগুলো নিয়ে আজকে আমি ডিসকাস করব। আজকে ক্লাসে আমি আছি সাদমান সাদিক, চিফ কন্টেন্ট ক্রিয়েটর অফ 10minuteschool.com। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো কারা কারা ঠিক আগে ক্লাসগুলো করেছিলাম, ঠিক আগে ক্লাসটি কারা কারা করেছে একটু কমেন্টে টাইপ করে জানিয়ে দিত। এবং যারা যারা এই ক্লাসে আছো প্রেজেন্ট বলো, তো জানা ইম্পর্টেন্ট, তাই না? সো আজকে রুটিন অনুযায়ী 17 এপ্রিল 2017 সোমবার আমাদের 10টার সময় ক্লাস শুরু হওয়ার কথা। একটু যান্ত্রিক ত্রুটির কারণে আজকে একটু লেট হয়ে গেল। আমাদের টপিক হচ্ছে স্লাইড মেকিং কমন এরর্স। নেক্সট ক্লাস হচ্ছে ফন্টস অ্যান্ড রিসোর্সেস, 19th এপ্রিল 10টার সময় বুধবার। তো লেটস গেট স্টার্টেড উইথ দ্য ফার্স্ট ক্লাস এই সপ্তাহের। এবং তার আগে সবাই কমেন্ট করে জানিয়ে দাও তো কারা কারা মোবাইলে ক্লাস করছো এবং কারা কারা কম্পিউটারে অথবা ল্যাপটপে ক্লাস করছো, কারণ দুটো পিসির স্ক্রিন কিন্তু ডিফারেন্ট অনেক। তো যারা করে দেখাবো। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট পয়েন্ট হচ্ছে স্ট্রাকচার। স্লাইড স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছি, যারা এইচএসসি পরীক্ষা দিয়েছি, তারা সবাই জানি যে লাইনটা খুব ইম্পর্টেন্ট এবং কোনটা হেডিং, কোনটা সাব হেডিং, পয়েন্টার ঠিক মতো দেওয়া খুবই ইম্পর্টেন্ট। স্লাইডের স্ট্রাকচার কিভাবে করা যায় তা একটু বেসিকভাবে দেখাই। তো আমাদের একটি স্লাইডে যাই, একদম ব্ল্যাঙ্ক স্লাইড। এবং অনেক সময় অনেকের থাকে এমন স্লাইড যে ক্লিক টু অ্যাড টাইটেল। যাদেরটা এমন থাকে তারা যা করবো তা হচ্ছে মাউস ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করব, দেন কিবোর্ডে ডিলিট প্রেস করলে বুম, আমাদের পুরো স্লাইড ক্লিন হয়ে যাবে। আমরা সব সময় একদম ক্লিন স্লাইড থেকে তৈরি করার চেষ্টা করব। তো আমাদের ক্লিন স্লাইড রেডি। এবার স্টার্ট করি। প্রথমেই আমাদের একটি ব্যাকগ্রাউন্ড লাগবে। ব্যাকগ্রাউন্ডের জন্য একটা পিকচার নেওয়া সবথেকে বেটার। তো পিকচার নিতে হলে আমরা উপরে বাম পাশে যাব, যেখানে ইনসার্ট আছে, এখানে জুমিং করি, ইনসার্ট অপশনে যাব। আমরা ইনসার্টে ক্লিক করি, ইনসার্ট ঠিক নিচে আছে পিকচার্স অপশন। তো পিকচার্সে ক্লিক করি, দেন আমাদের অনেক পিকচার সাজেস্ট করবে যেসব আমাদের ডেস্কটপে আছে। তো আমি একটা পিকচার চুজ করি, ফর এক্সাম্পল সেকেন্ড পিকচারটা চুজ করলাম। দেন আমরা যদি এখানে ইনসার্ট প্রেস করি তাহলে বুম, আমাদের পিকচারটা আমাদের স্লাইডে চলে আসলো। তো একদম ফান্ডামেন্টাল জিনিস যে পিকচার কিভাবে নিতে হয় তা আমরা দেখলাম। আমাদের স্লাইডে ব্যাকগ্রাউন্ড রেডি। এরপর ব্যাকগ্রাউন্ডের উপর আমরা বাকি কাজটা করব। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রেডি, ঠিক আছে। এরপর আমরা উপরে হেডার দিব। হেডার দেওয়ার জন্য আমাদের টেক্সট নিতে হবে। টেক্সট নেওয়ার জন্য উপরে বাম পাশে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে গেলাম, তারপর এখানে আছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টে ক্লিক করব আমরা। তারপর এখানে অনেকগুলো অপশন আছে আমাদের কাছে। আমরা একদম বেসিক ওয়ার্ডটা ক্লিক করি, তাহলে আমাদের টেক্সট চলে আসলো। জুম আউট করে নিই। আমাদের বেসিক টেক্সট চলে এসেছে কিন্তু। এবার এটাকে পুরোটা সিলেক্ট করি মাউস টেনে। এরপর উপরে বাম পাশে আমাদের এখানে ফন্ট চেঞ্জ করে দেই, ফর এক্সাম্পল ইম্প্যাক্ট দেই, তাহলে আমাদের ফন্টটা চেঞ্জ হয়ে গেল। এবং এটার কিছু টাইপ করি, ফর এক্সাম্পল টপিকস ফর টুডে, আজকে সব টপিক ডিসকাস করব। দেন এটাকে উপরে এখানে নিয়ে বসিয়ে দিই, ডান। এখন আমরা এই নিচে ডান পাশে এখানে ফোকাস করার অপশন আছে। আমরা চাইলে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করতে পারি। কন্ট্রোল প্রেস করে যদি আমরা জুম ইন জুম আউট করি তাহলে আমাদের কিন্তু টেক্সটগুলো বড় হবে, ছোট হবে। কন্ট্রোল চেপে জুম ইন জুম আউট, অর্থাৎ কন্ট্রোল চেপে মাউস স্ক্রোল ইন স্ক্রোল আউট করলে জুম ইন জুম আউট হবে। তো আমরা আমাদের টপিক ফটোটি দেখতে পাচ্ছি। এটার কালারটা একটু চেঞ্জ করে দিই, ফর এক্সাম্পল একটু অ্যাশ কালার দিয়ে দিলাম, ডান। এখন ঝামেলা হচ্ছে আমি যদি একটু জুম আউট করি তখন আমরা দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড একটু হিজিবিজি, যেটার জন্য টেক্সট পড়তে একটু কষ্ট হচ্ছে। এবার আমরা হয়তো স্ক্রিনে এমন দেখছি, বাট একদম অডিয়েন্সের লাস্ট রোয়ে যারা বসে থাকবে তারা কিন্তু এভাবে দেখবে পুরো স্ক্রিনটাকে। তো ওই জন্য বোঝা বেশ টাফ। তো কি করা যায়? আমরা যা করবো তা হচ্ছে টেক্সটের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ড দিলে টেক্সট বক্সটা ফার্স্টে সিলেক্ট করবো আমরা। এই টেক্সট বক্সটা সিলেক্ট করলাম। দেন উপরে আমাদের ফরম্যাটের আন্ডারে শেপ ফিল আছে। শেপ ফিল আমরা বিভিন্ন কালার দিতে পারি। তো এমন কালার দিয়ে যেটা উপর ফুটে উঠবে
সো একদম সাদা কালারটি চুজ করলাম, দেন আমাদের টেক্সটটা এবার লাগবে সাবহেডিংস, যেসব টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে একটা ট্রিক দেখিয়ে দেই। বারবার ইনসার্টে যে টেক্সট নেওয়া, তারপর ফন্ট চেঞ্জ করা, বোল্ড করা, শ্যাডো দেওয়া, এসব না করে আমরা যে সিম্পল একটি টেকনিক অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে, আমি একটু জুম ইন করি, আমরা কিবোর্ডে কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল প্রেস করলেই আমাদের মাউস চেঞ্জ হয়ে এমন কার্সার আসবে। আমি একটু জুম ইন করি যেন সবাই বুঝতে পারি। যেই মাত্র আমরা কিবোর্ডে কন্ট্রোল প্রেস করব, তখনই আমাদের মাউসের কার্সারটা এমন হয়ে যাবে। এখন এমন হলে কি সব সুবিধা, আমরা কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরি, মাউসের কার্সার চেঞ্জ হলো, তারপর যদি আমরা টান দিই, বুম, আমাদের সেম জিনিসটা ডুপ্লিকেট হয়ে গেল। এবার কি করবো, আমরা জাস্ট টপিকটার নাম লিখে দিব। ফর এক্সাম্পল আমাদের টপিক হচ্ছে স্ট্রাকচার। সিমিলারলি আমাদের যদি আরেকটি টপিক লাগে, আমরা জাস্ট কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল চেপে ধরে জাস্ট টান দিব, তাহলে আমাদের আরেকটি টপিক হয়ে গেল। দারুণ ব্যাপারটা, কত ইজিলি আমরা আমাদের সাবহেডিং তৈরি করে ফেলতে পারছি, এবং সব একই ফরম্যাটে। এবং এভাবে আমরা খুবই এফিসিয়েন্টলি স্লাইড তৈরি করে ফেলতে পারি। এখন আমাদের কাছে তো বেশ কিছু তৈরি করা হয়ে গেল, আমি এবার এগুলোকে একটু সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার আগে আমরা একটা ফান্ডামেন্টাল টপিক ডিসকাস করি, সেটা হচ্ছে আমরা যখন হেডিং লিখি, হেডিং কিন্তু অনেক বড় হয়। তো হেডিং যদি বড় করতে চাই, সেজন্য আমাদেরকে এই যে একদম টপে যেটা আছে সেটাকে একটু সাইজ বড় করে দিতে হবে। সো আমি এটাকে জুম ইন করি একটু, তারপর এখানে যে সাইজটা একটু বড় করে দিই ফন্টটার, তারপর জুম আউট করে ফেলি, দেন এটাকে এখানে দিয়ে দিলাম। তো আমাদের দেখে বোঝা যাচ্ছে যে কোনটা হেডার এবং কোনগুলো সাব টপিক, তাই না? সিম্পল ব্যাপার স্যাপার। এবার এটাকে বড় করে দিলাম, মাঝখানে বসিয়ে দিই, তারপর এই যে ছোটগুলো যেগুলো আছে ওগুলোকে সাজিয়ে দিই এটাকে এখানে। এবং আমরা যখন সাজাই তখন কিন্তু কম্পিউটার আমাদেরকে বিভিন্ন রেড লাইন দিয়ে দেখিয়ে দেয় যে কোনটা অ্যালাইনমেন্ট আছে, কোনটা অ্যালাইনমেন্টে নেই। এই টেক্সটটাকে এবার এখানে বসিয়ে দিই, ডান। সো আমাদের সবগুলো জিনিস শেষ। সিম্পলি আমরা আমাদের আজকের টপিকগুলো ডিসকাস করে ফেললাম। এবার এখানে কয়েকটা জিনিস বেসিক আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের হেডার কিন্তু একদম ক্লিয়ার, আমরা কি কি ডিসকাস করছি। আমাদের ফন্টগুলো ক্লিয়ার এবং সবগুলো একই ফন্ট দিয়ে আমরা নিয়েছি। ব্যাকগ্রাউন্ডে একটু ফ্ল্যাশি জিনিসপত্র যেন আমাদের অ্যাটেনশন গ্র্যাব করে, এটা আমরা বিভিন্নভাবে সাজাতে পারি। ফর এক্সাম্পল আমি এটাকে একটু জুম ইন করে নিই, আমরা একই লাইনে সবগুলো সাজাতে পারি। সবগুলো যদি একই লাইনে নিতে চাই, একটি ট্রিক দেখিয়ে দিই। আমরা কিবোর্ডে শিফট চেপে ধরবো, শিফট চেপে ধরে সবগুলো ক্লিক করব। সবগুলো ক্লিক করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমরা যখন কিবোর্ডে শিফট চেপে ধরে একটিকে একটি করে ক্লিক করব, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে গ্রুপ হিসেবে। দেন আমরা ফরম্যাটে যাব, এখানে ফরম্যাট আছে, দেন এখানে আছে অ্যালাইন। অ্যালাইনে যদি অ্যালাইন লেফট দেই, তাহলে দেখবো সব বাম পাশ অনুযায়ী সেজে গেছে। এরপর আবার অ্যালাইনে যাব, অ্যালাইনে যেয়ে যদি ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি দেই, তাহলে দেখবো সবগুলো একদম ইকুয়াল ডিস্টেন্সে সেজে গেছে। সো ইজিলি আমরা আমাদের স্লাইডের স্ট্রাকচার এভাবে রেডি করে ফেলতে পারি। এখন যদি আরেকটি পিকচার দরকার হয়, আমাদের এখানে নিচে ডান পাশে জায়গা আছে, আমরা আরেকটি পিকচার নিতে চাই, এখানে পিকচার নিব, তারপর ফ্রেম করে সাইডে বসিয়ে দিতে পারি। তো এই হচ্ছে একদম বেসিক স্ট্রাকচার গেল পাওয়ার পয়েন্টে, যে কিভাবে স্ট্রাকচার তৈরি করতে হয়। এরপর থেকে আমরা আরেকটু ডিটেলস পর্যায়ে যাই, এবং কারা কারা পরের টপিকটা নিয়ে প্রবলেম ফেস করো তারা এটা কমেন্টে টাইপ করো। এর পরের টপিকটা হচ্ছে টেক্সট। টেক্সট নিয়ে কাদের ঝামেলা হয় জলদি করে কমেন্টে জানিয়ে দাও, এবং টেক্সট নিয়ে কি ঝামেলা হয় সেটা একটু জানিয়ে দাও। ফর এক্সাম্পল, অনেকে জানে না কি ফন্ট ইউজ করতে হবে, অনেকে একটু কনফিউজ হয়ে যায় যে কোন সাইজে ফন্ট ইউজ করতে হবে, অনেকে ভুলে যায় যে কোথায় ফন্ট পাওয়া যায়। তো সবগুলো আজকে আনসার করবো। তো জলদি করে জানিয়ে দাও তোমরা টেক্সটের ক্ষেত্রে কি প্রবলেম ফেস করো। ফার্স্ট অফ অল, ডোন্ট স্টাফ স্লাইডস উইথ টেক্সট। এটা আগের ক্লাসে এক্সপ্লেইন করেছিলাম, আজকের ক্লাসে আরেকটু বেশিভাবে এক্সপ্লেইন করবো কেন কিভাবে। আমরা স্লাইডে বেশি টেক্সট দিব না। বেশি টেক্সট দিলে মানুষ কনফিউজ হয়ে যাবে। বেশি টেক্সট দেওয়া তো রিপোর্টের কাজ, স্লাইডে তো বেশি টেক্সট দিতে হয় না। তো আমরা স্লাইডে যে মেইন যে কি পয়েন্ট ওগুলো দেওয়ার চেষ্টা করব। সব জিনিস যদি তুলে দেই তাহলে তো স্লাইডে কোনো দরকারই নেই, তাই না? এখন আমাদের মনে করি এটি স্লাইডে অনেকগুলো টেক্সট নেই। ইনসার্টে যাই, ফার্স্টে ইনসার্টে যাই, দেন টেক্সটে যাই, ওয়ার্ড আর্ট, এখানে দেন এখানে টেক্সটটা নিলাম।
তারপর আমি একটা ট্রিক দেখাই সবাইকে, একটা কোডিং করি চলো সবাই মিলে। এখানে টাইপ করব LOREM ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট টাইপ করে আমি কিবোর্ডে এন্টার প্রেস করলে বুম আমাদের অনেকগুলো টেক্সট চলে আসলো। এখন লরেম ইপসাম বলতে বোঝায় যে অনেকগুলো র্যান্ডম টেক্সটের স্ট্রিং, অর্থাৎ আমাদেরকে যখন কোনো জায়গায় অনেকগুলো টেক্সট দেখতে হয় তখন আমরা লরেম ইপসাম টাইপ করলে অনেকগুলো টেক্সট আমাদেরকে ফ্রি কম্পিউটারে দিয়ে দেয়। তো এখন আমাদের স্লাইডে যদি অসংখ্য টেক্সট থাকে তাহলে কিন্তু মানুষ ডিস্ট্রাক্টেড হয়ে যায় এবং ফোকাস হারিয়ে ফেলে, মনোযোগ হারিয়ে ফেলে। তো আমাদের মনে করি স্লাইডে এত বড় বড় লেখা আছে, সো আমাদের অডিয়েন্স পড়তেই চাবে না। বাট আমাদের যদি এরকম 3টা পয়েন্ট করে দেখে দিই, কি পয়েন্টগুলো দিয়ে দিই এবং মুখে মুখে যদি বাকিগুলো এক্সপ্লেন করি তাহলে কিন্তু অডিয়েন্সের জন্য বেশ সুবিধা। তো আমরা আমাদের স্লাইডগুলো পুরো টেক্সট দিয়ে চেপে ফেলবো না। নেক্সট, অলওয়েজ কিপ অ্যান আই অন অ্যালাইনমেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এটা খুব ফোকাস নিয়ে আমি দেখাবো আজকে। অ্যালাইনমেন্ট বলতে কি বোঝায় এবং কি কি ঝামেলা হয়। তো এটার জন্য ফার্স্টে আমি নিউ স্লাইড নিব, একটি নিউ স্লাইড নেওয়ার জন্য হোমে নিউ স্লাইডে যাব, তারপর এখানে ব্ল্যাঙ্ক স্লাইডে ক্লিক করব, তাহলে আমাদের একটি নিউ স্লাইড চলে আসলো। এখন আমি কিছু টেক্সট নেই, এখানে টেক্সট নেওয়ার জন্য আমি ইনসার্টে যাব, তারপর ডান পাশে এখানে ওয়ার্ড আর্ট, তারপর এখানে টেক্সট। এবার টেক্সটে কিছু লিখি, লার্ন প্র্যাকটিস এরপরটা কি প্রগ্রেস। ওকে, দেখতে পাচ্ছি না তোমার প্রগ্রেস। ওকে ওকে। এবার আমি সবগুলো যদি জুম ইন একটু যদি ফন্ট সাইজ বাড়িয়ে দিই, ফর এক্সাম্পল হোমে গেলাম, আমি আগে এটাকে একটু কর্নারে আনি যেন সবাই একসাথে দেখতে পারি। আমি চাচ্ছি সবগুলো একই অ্যালাইনমেন্ট বরাবর থাকবে, অর্থাৎ বাম পাশ ঘেঁষে থাকবে। সো বাম পাশ ঘেঁষার জন্য আমি সবগুলো সিলেক্ট করলাম, তারপর এই অ্যালাইন লেফট ক্লিক করলে আমাদের সবগুলো বাম পাশ বরাবর সেজে গেল। এরপর আমি চাচ্ছি ডান পাশ বরাবর সেজে যাবে। সো আমি কি করলাম, লার্নডে ক্লিক করলাম, তারপর এটা ফন্ট সাইজ বাড়িয়ে দিলাম, তারপর প্র্যাকটিসে ফন্ট সাইজও একটু বাড়িয়ে দিলাম। বাট খেয়াল করে দেখবো সবগুলো কিন্তু একই অ্যালাইনমেন্ট, একই দাগ বরাবর হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। আমি যদি অ্যাকচুয়াল দাগ টেনে দেখাই, ফর এক্সাম্পল এই অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক হচ্ছে না। আমরা অনেকে হয়তো দেখতে পাচ্ছি যে এই এনের এই পার্টটা কিন্তু এক সাইডে বেশি চলে গেছে। সো এটা কি অ্যালাইনমেন্ট দোষ, অর্থাৎ একই লাইন বরাবর হয়নি। তাহলে এটি কিভাবে ঠিক করা যায়? এর একটাই সমাধান হচ্ছে অনেকগুলো টেক্সট বক্স নেওয়া। লার্ন প্র্যাকটিস প্রগ্রেস আছে না, এই বক্সটাকে আগে আমরা সিলেক্ট করব, দেন কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করব। কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করলে বুম ডুপ্লিকেট হয়ে গেল। আবার কিবোর্ডে কন্ট্রোল ডি প্রেস করি, বুম ডুপ্লিকেট হয়ে গেল। এরপর যা করবো সেটা হচ্ছে প্রথম বক্সে লার্ন বাদে সবকিছু ডিলিট করে দিব, ব্যাক স্পেস প্রেস করি, ডিলিট। এরপর সেকেন্ডটাতে লার্ন ডিলিট করে দিব, প্রগ্রেস ডিলিট করে দিব। থার্ডটাকে একবার ডুপ্লিকেট করি, দেন থার্ডটাতে খালি প্রগ্রেস রাখবো, ডান। এবার যে আমরা 3টা ফন্ট পেয়েছি, 3টা টেক্সট পেয়েছি, 3টা মনে করি সিলেক্ট করলাম একসাথে মাউস দিয়ে, তারপর এটা ফন্ট চেঞ্জ করে ইম্প্যাক্ট দিয়ে দিলাম। এবার সবগুলোকে সাজাই, এইবার সাজিয়ে দিলাম। এখন আমাদের সবগুলো পারফেক্ট হচ্ছে না, তো কি করব, আমরা একদম একটু একটু করে সাইজ বাড়াবো। সেটা সিলেক্ট করলাম, প্রগ্রেস 54.5 দিতে হবে, মেবি 55 দিলাম। আচ্ছা 55 দিলে হয় না, 56 দিলে এর সাথে অ্যালাইনমেন্ট। এনটা একটু অ্যালাইন করতে হবে, সো এনটা অ্যালাইন করার জন্য 97 করে দিই, ডান। এখন আমাদের সবগুলো টেক্সট কিন্তু মোটামুটি বেশ সুন্দরভাবে অ্যালাইনড, তাই না? বাট আমরা যদি খেয়াল করি আমাদের অন্য যে টেক্সটটা আছে, এটা একটি বক্স আমরা ক্রিয়েট করেছিলাম এবং এক একটি গ্যাপ এক এক রকম। সো আমরা দেখতেই পাচ্ছি দুটো ডিফারেন্স, যে একটির মধ্যে অনেক বড় বড় গ্যাপ এবং অ্যালাইনমেন্ট ঠিক হয়নি, একই লাইন বরাবর হয়নি। বাট অন্যটির মধ্যে ঠিক আছে, কেন? কারণ আমরা 3টা বক্স ক্রিয়েট করেছি টেক্সটের। সো এই জিনিসটা যেন আমাদের মাথায় থাকে, যেন আমরা স্লাইড তৈরি করছি আমাদের জন্য অ্যালাইনমেন্ট এভাবে আমরা ঠিক করি, এক একটি বক্স তৈরি করে করে করে। আর অ্যালাইনমেন্ট ঠিক করার আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে ভিউ। আমরা ভিউতে যাব, ভিউ আছে রুলার, গ্রিডলাইন্স এন্ড গাইডস। সো গাইডসে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের স্ক্রিনের মাঝখানে আমরা দেখবো 2টা গাইড আছে, এরকম লাইন।
সো আমরা লাইনগুলোকে বিভিন্ন জায়গায় বসাতে পারি, তারপর ওটাকে এক লাইনে এনে সবগুলো কম্পেয়ার করতে পারি যে সব একই লাইনে এসেছে কি আসেনি। সেটা আসেনি, সেটাকে একটু সাইডে আনলাম, ডান। এভাবে আমরা গ্রিড লাইন্স দিয়ে এটা করতে পারি, অনেক দাগ দেখাবে, এবং রুলার দিয়ে করতে পারি, উপরে রুলার আসবে লিটারালি। তো এই হচ্ছে আমাদের অ্যালাইনমেন্ট ঠিক করা বিভিন্ন অপশন। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা বলে দেয় যে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ডিজাইন করেছে নাকি একজন অ্যামেচার ডিজাইন করেছে। পরের স্লাইডে চলে যাই। নেভার ওভারলুক কন্ট্রাস্ট, এটাও আগের ক্লাসে আলোচনা করা হয়েছে। কন্ট্রাস্ট কি জিনিস? বেসিক্যালি একটি কালারের উপর অন্য কালারটি ফুটে ওঠা। এক্সপ্লেইন করি। আমরা এখন যে স্ক্রিনটা দেখছি, এই স্ক্রিনে কিন্তু আমরা ওভারলুক এটা ঠিকমতো দেখতে পারছি না। কেন? কারণ হলুদের উপর এই কালারটি ফুটে উঠছে না। কিন্তু আমরা যখনই হলুদের উপর অ্যাশ কালার চুজ করেছি তখন এটা ফুটে উঠছে। অ্যাশের মধ্যে আবার যখন হলুদ ইউজ করছি তখন ফুটে উঠছে। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমরা যখন কালার ইউজ করব, আমাদের একটি কালারের উপর যেন অন্য কালারটি স্পষ্টভাবে বোঝা যায়। এবং অনেক সময় কমন যে ভুলটা হয় যে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর মানুষ হলুদ ফন্ট ইউজ করে, তা আবার শ্যাডো ছাড়া, এবং এটা দেখতে খুব কষ্টকর, এবং যারা দূর থেকে দেখে তাদের জন্য চোখে অনেক প্রেশার পড়ে। তো আমরা সাদার উপর হলুদ ইউজ করব না, এবং হলুদের উপর সাদা ইউজ করবো না। মানে মেইন যে জিনিসটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে কন্ট্রাস্ট যেন ভালো হয়, অর্থাৎ একটির উপর যেন অন্য লেখাটি ফুটে ওঠে, সেই জিনিসটা যেন মাথায় থাকে। এরপর একটি পয়েন্ট হচ্ছে ইউজ নো মোর দেন 2 ফন্টস, অর্থাৎ দুটো বেশি ফন্ট যেন আমরা ইউজ না করি একটি স্লাইডে। এখানে যে আমরা দেখছি লার্ন প্র্যাকটিস প্রগ্রেস, এখানে তিনটে ফন্টই এক। আমি যদি ডিফারেন্ট ফন্ট ইউজ করতাম, এটা এক ফন্ট, এটা আরেক ফন্ট, তো তিনটা ফন্ট ইউজ করলে অনেকের কাছে হয়তো মনে হয় আরে ক্লাসি, বাট এটা অ্যাকচুয়ালি খুবই আনপ্রফেশনাল এবং মনে হয় যে অ্যামেচার ডিজাইন হয়েছে। আমরা যখন ফন্ট ডিজাইন করব, যখন ফন্ট ইউজ করব, আমরা দুটোর বেশি ফন্ট ইউজ করব না, যেন একদম ক্লাসি থাকে। ফর এক্সাম্পল, আমি যদি এই ফন্টটাকে আগের মতো ইম্প্যাক্ট বানিয়ে ফেলি, ইম্প্যাক্ট, এবার যদি আমি স্লাইড শো অন করি তাহলে দেখবো যে প্র্যাকটিস একটা আলাদা মিনিং মনে হচ্ছে, যে প্র্যাকটিস মানে হচ্ছে আর্টিস্টিক কিছু বোঝাচ্ছে। ফন্ট দুটো ইউজ করেছি, বাট এটা মিনিং অনেক বদলে গেছে। বাট আগের ফন্টটা যদি রাখতাম তাহলে মনে হচ্ছে একজন যে তিনটা ফন্ট আলাদা আলাদা ইউজ করেছে এবং র্যান্ডমলি ইউজ করেছে। তো আমরা মাথায় রাখবো যে আমরা যেন দুটো বেশি ফন্ট ইউজ না করি, এবং ফন্টের জন্য নেক্সট পুরো ক্লাসই থাকবে যেটাতে পুরোটা আমরা ডিসকাস করবো একটু একটু করে। এবং ফন্ট পাওয়ার কোথায় কোথায় অপশন আছে, আমরা কোথায় কোথায় ফন্ট ডাউনলোড করতে পারবো, dafont.com থেকে এবং fontsquirrel.com থেকে, dafont.com আর fontsquirrel.com। আগে ক্লাস যারা করেনি তাদের যেন আবার রিভিশন হয়ে যায়, তার জন্য আমি বারবার বলছি জিনিসটা। সো এই দুটো রিসোর্স থেকে আমরা যে কোনো ফন্ট ফ্রি ডাউনলোড করতে পারি, এবং ফন্টের কতগুলো এক্সাম্পল হচ্ছে এজেন্সি এফবি, ভালো একটি ফন্ট, লিগ গথিক, ভালো একটি ফন্ট, লবস্টার 1.3 ডিজাইনিং একটি ফন্ট, হেলভেটিকা ক্লাসিক একটা ফন্ট, ড্যাগার স্কোয়ার শার্প একটি ফন্ট। নেক্সট টপিক, কালার, খুব ইম্পর্টেন্ট টপিক। এবং কালার নিয়ে কাদের কাদের সমস্যা হয় একটু শুনি, এবং কার কার কি ফেভারিট কালার একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। এবং অডিয়েন্সের কাছ থেকে এটাও আমি জানতে চাচ্ছি, যেহেতু আমরা 2 মাস ক্লাস করব, কোন কালার ইউজ করলে বেটার হয়। ফর এক্সাম্পল, আমি এখানে অ্যাশ ইউজ করছি, অরেঞ্জ, ইয়েলো, গোল্ড এবং হোয়াইট কালার ইউজ করছি। অডিয়েন্সের কাছ থেকে কোন কালার ইউজ করলে বেটার হবে তার সাজেশন চাচ্ছি, কমেন্ট করে জানিয়ে দিলে বেটার হয়। কালার এর একটি মেইন জিনিস হচ্ছে কালার প্যালেট মেনটেন করা। অনেক মানুষ অনেক কালার একসাথে স্লাইডে ইউজ করে, যেটা মোটেই উচিত না। স্লাইডে আমরা সিঙ্গেল কালার প্যালেট ইউজ করবো, ফর এক্সাম্পল 4টি কালার অথবা 5টি কালার, যেগুলো একটা আরেকটির সাথে খুব সুন্দরভাবে যায়। কালার প্যালেট কোথায় খুঁজে পাবো, যেটা আগে ক্লাসে আমরা এক্সপ্লেন করেছিলাম রিসোর্স ইন্সপিরেশন ক্লাসে, কালার প্যালেটস থেকে, কালার PALLETES, কালার প্যালেটস, অথবা adobeculer.com থেকে, Adobe KOOLER। আগের ক্লাসগুলোতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সো কেউ যদি মিস করে থাকে আগের লাইভ ক্লাসগুলো ভিজিট করলে কিন্তু এটা নিয়ে বিস্তারিত ধারণা পেয়ে যাবে। তো কালার নিয়ে কি করা যায়, আইড্রপের টুল ইউজ করা যায়। আইড্রপের টুলটা আজকে একটু দেখিয়ে দেই। আমরা যখন কোনো প্রেজেন্টেশনে কালার চুজ করি তখন আমরা কি করি, আমাদের ঠিক উপরে যেসব কালার দেওয়া থাকে আমরা ওখান থেকে কালার চুজ করি সেই ফিল থেকে, এবং স্বভাবতই এগুলো কালার অনেক দিন আগে চুজ করা হয়েছে এবং যথেষ্ট আনপ্রফেশনাল এবং নট সো স্ট্যান্ডার্ড গ্রাফিক ডিজাইনিং কালার। তো এগুলো কীভাবে প্রফেশনাল কালার বানানো যায়, আমরা ইন্টারনেটে গুগলে কালার প্যালেট দিয়ে সার্চ করব, দেন কালার প্যালেট দিয়ে এরকম জিনিসপত্র আসবে যেগুলো আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমরা একটি শেপ চুজ করব, শেপ ফিলে যাব, এখানে একটা অপশন আছে আই ড্রপার।
আই ড্রপারটা কালারের উপর নিয়ে যাব, কালারের উপর নিয়ে যেয়ে ক্লিক করলে বুম ওই কালারটি চলে আসলো। আবার দেখাই, আই ড্রপারে যাব, কালারটির উপর নিয়ে যাব, মাউস ক্লিক করলেই আমাদের কালারটি চেঞ্জ হয়ে যাবে। এরপর এটা চুজ করলাম, নিচেরটা আই ড্রপার নিয়ে গেলাম, এটা কালার চেঞ্জ হয়ে গেল। আইটি চুজ করলাম, ওই আই ড্রপার চুজ করার কারণে যেসব কালার আমরা চুজ করেছি ওগুলো আগে থেকে এখানে জমা থাকে, সো আমি এখান থেকে কালার চুজ করতে পারি। সো আই ড্রপার দিয়ে আমরা যে কোনো কালার মুহূর্তের মধ্যে নিয়ে ফেলতে পারি। মনে করি এই কালারটা, এই রেডটা নিব, এই রেডটা নিয়ে ফেললাম, কিংবা আই ড্রপার দিয়ে আমি এই গ্রিনটা নিলাম, সো আমি এই গ্রিনটার উপর মাউস নিয়ে যাব, ক্লিক করলে আমাদের গ্রিন কালার চলে আসবে। তো আমি দেখতে পাচ্ছি আমরা অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু আই ড্রপার টুল দিয়ে নিতে পারি। বিস্তারিত জানতে এর আগে ক্লাসগুলো ভিজিট করতে হবে, যেখানে আমরা পুরো কমপ্লিটলি ডিসকাস করেছি আই ড্রপার টুল কিভাবে ইউজ করা হয়। এর পরের টপিকে চলে যায় স্লাইডের কমন এরর নিয়ে। পিকচার্স, আমরা মিনিমালিস্টিক আইকন ইউজ করবো, অর্থাৎ যেসব আইকনে বেশি কালার নেই। আমরা যেসব ইংলিশ ফর টুডে বইটা পড়েছি তা দেখেছি অনেক রঙিলা কালারের আইকন থাকে, যেগুলো ইউজ করে এখন আর ডিজাইন ট্রেন্ডের মধ্যে পড়ে না। এখন ডিজাইন ট্রেন্ডে পড়ে 2 কিংবা 3টে কালারের আইকন ইউজ করা, এবং যেগুলো অল্পের মধ্যে বোঝা যায় যে কি বোঝানোর চেষ্টা করছে। এবং যখন আমরা পিকচার ইউজ করবো আমরা যেন ফুল স্ক্রিন এইচডি পিকচার ইউজ করি। অনেক সময় আমরা পিকচার ইউজ করি এবং এক সাইডে এক কোণায় রেখে দিই, কি দরকার? পিকচারটা তো খোলামেলা অবস্থায় থাকতে চায়, একটা পুরো স্ক্রিন জুড়ে থাকতে চায়, পুরো মাঠ জুড়ে খেলতে চায়। সো আমরা যখন পিকচার ইউজ করবো আমরা ফুল স্ক্রিন পিকচার ইউজ করবো, এক কোণায় রেখে দেবো না। আইকন নামানোর জন্য কিছু রিসোর্স বলে দিই, যেটা আগে ক্লাসে মেনশন করা হয়েছিল, যারা ক্লাস করেনি তাদের জন্য আবার মেনশন করছি। iconfinder.com এবং nonproject.com এবং গুগল ইমেজেস আইকন পার এবং পিকচার পার খুব ভালো একটা সোর্স। এবং গুগল পিকচার্সে যে আমরা চাইলে মোর টুলসে যেতে পারি, মোর টুলসে যে আমরা সাইজ চুজ করতে পারি এবং বড় বড় সাইজের পিকচার নামাতে পারি, যেগুলো এইচডি পিকচার হবে। নেক্সট টপিক, আমরা কিছু শর্টকাট বলেছিলাম। পিএনজি টাইপ করে সার্চ দিলে আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ওয়ালা পিকচার আসবে। সিলহটে SILHOUETE সার্চ করলে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার আসবে। সিনোনিম দিয়ে সার্চ করলে বেটার ইমেজ পাবো আমরা। অনেক সময় হয় যে আমরা যে পিকচারটা চাচ্ছি সেই পিকচারটা পাচ্ছি না, সো আমরা অনেক সময় সিনোনিম দিয়ে সার্চ করবো যেন আমরা অন্য পিকচার পেতে পারি। এরপরের টপিক হচ্ছে কোহেরেন্স। কোহেরেন্স বলতে বোঝানো হচ্ছে যে আমরা যখন কোনো জিনিস উপস্থাপন করব তখন ওই জিনিসটা যেন আমাদের স্পিচের সাথে যায়। ফর এক্সাম্পল, অনেক সময় আমরা জটিল কোনো টপিক নিয়ে আলোচনা করছি, যেরকম ফিনান্সিয়াল অ্যানালিসিস, ট্রেন্ড অ্যানালিসিস, রিপোর্ট অ্যানালিসিস, অনেক সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করছি, তখন কোন একটা ফ্রেন্ড এরকম প্লেন বানানোর ট্রানজিশন দিয়ে দিল, অ্যানিমেশন দিয়ে দিল, পুরো জিনিসটা ভাব গম্ভীর্যে উড়ে গেল না? কাদের কাদের এমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দাও তো। যে আচ্ছা, কমেন্ট করে জানিয়ে দাও তো কার কার লাইফে প্রেজেন্টেশনের সময় সব থেকে উদ্ভট কি কি হয়েছিল। স্টোরিগুলোতে কমেন্টে জানিয়ে দাও তো, যে আমরা শিখি যে একটি প্রেজেন্টেশন দেওয়ার সময় কি কি ঝামেলা হয়। আমি যে জিনিসটা এক্সাম্পল এইমাত্র দিলাম সেটা হচ্ছে অনেক সময় আমরা ফ্ল্যাশি জিনিস ইউজ করি, যে উড়ে উড়ে চলে যাচ্ছে এমন অ্যানিমেশন ইউজ করি। আমরা যখন প্রফেশনাল কোনো প্রেজেন্ট করছি, পিচ দিচ্ছি, তখন যেন আমরা এইসব অ্যানিমেশন ইউজ না করি, কারণ তা আমাদের মনোযোগ নিয়ে যায়। তো আমরা আমাদের অ্যানিমেশনগুলো যতটা পারবো সিম্পল রাখার চেষ্টা করবো। সিম্পল অ্যানিমেশন সবথেকে ভালো অ্যানিমেশন। এবং আমাদের স্লাইডগুলো কনসিস্টেন্ট যেন হয়, দেখে যেন মনে হয় একই মানুষ তৈরি করেছে। যেরকম আমি যখন স্লাইডগুলো দেখাচ্ছি ম্যাক্সিমাম কিন্তু দেখে তুমি বুঝবি যে আমি তৈরি করেছি। কেন? কারণ ব্যাকগ্রাউন্ড এরকম ব্ল্যাক একটি পিচ কালারের ব্যাকগ্রাউন্ড, এবং যখন আমি জিনিস এক্সপ্লেন করছি তখন আমি হলুদের উপর টেক্সটগুলো দিয়ে বোঝাচ্ছি। সো আমার স্টাইলগুলো একই ধরনের, একই কালার প্যালেট এবং কোনো ফ্যান্সি অ্যানিমেশন নেই, তাই তোমাদের বুঝতে সুবিধা হচ্ছে। আমি যখন উড়ে উড়ে যাচ্ছে, ঘুরে ঘুরে আসছে, ফেড হচ্ছে, ফেড আউট হচ্ছে, ব্লিঙ্ক করছে, নিভু নিভু করছে, এমন অ্যানিমেশন ইউজ করতাম, তাহলে আজকে যে আমাদের পুরো ক্লাসটা সেটার থেকে সবার ফোকাস সরে যেত। তাই আমি সিম্পল অ্যানিমেশন ইউজ করেছি, এবং এটা আমরা যখন প্রেজেন্ট করবো তখন যেন এই জিনিসটা মাথায় রাখি। নেক্সট জিনিসটা অ্যাসপেক্ট রেশিও। অ্যান্ড এইটা একটু কমন জিনিস কোয়েশ্চেন করি, যে অ্যাসপেক্ট রেশিও কারা কারা জানে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। কারণ অ্যাসপেক্ট রেশিও নিয়ে আগে ক্লাসে আলোচনা করা হয়েছে। যদি মানুষ actually অ্যাসপেক্ট রেশিও জিনিসটা না বুঝে তাহলে আর জিনিসটা বোঝানো যেতে পারে। আমি বুঝিয়ে দিই অ্যাসপেক্ট রেশিও জিনিসটা কি। অ্যাসপেক্ট রেশিও খুব সিম্পলি যদি এক্সপ্লেন করি, আমাদের স্ক্রিন সাইজ, অনেক সময় স্ক্রিন সাইজ একটু রেক্ট্যাঙ্গুলার হয় এবং অনেক সময় একটু লম্বাটে হয়, ঠিক আছে? সো যখন রেক্ট্যাঙ্গুলার হয় তখন সেটাকে বলে 16:9 রেশিও বলে এটাকে। ফন্ট চেঞ্জ করে ইম্প্যাক্ট দেই। বাম পাশেটা হচ্ছে 16:9 এবং ডান পাশেটা হচ্ছে 4:3।
3 রেশিও। তো অনেকের স্লাইডের অনেক সময় 16:9 থাকে, অর্থাৎ যেখানে প্রেজেন্ট হচ্ছে, যে ঘরে প্রেজেন্ট হচ্ছে ওখানে যে প্রেজেন্টেটা আছে, যে বোর্ডটা আছে ওটা অনেক সময় রেক্ট্যাঙ্গেল হয় অথবা অনেক সময় 4:3 হয়। সো আমরা যদি ভুলটা নিয়ে যাই আমাদের স্লাইড কিন্তু অনেক অংশে কেটে যাবে। তো আমাদের জেনে রাখতে হয় রুম থেকে আগে থেকেই যে আমরা যেখানে প্রেজেন্ট করবো এখানে কি 16:9 নাকি 4:3 রেশিওতে। এবং আমরা যখনই জানবো যে সাইজ কি, আমরা ডিজাইনিংয়ে যাব, ডিজাইনিংয়ে যে স্লাইড সাইজে যে আমরা স্ট্যান্ডার্ড অর্থাৎ 4:3 অথবা ওয়াইড স্ক্রিন ইউজ করবো, যেই রুমে যেটা আছে সেইটা অনুযায়ী ইউজ করব। এবং আমি বলবো সবথেকে সেফ অপশন হচ্ছে দুটো তৈরি করে নিয়ে যাওয়া, কারণ আমরা জানি না কম্পিটিশনে কোন রুমে কি থাকবে, সো দুটো রেডি করে নিয়ে যাওয়া সব থেকে বেস্ট অপশন। গ্রামার, আমাদের স্লাইডগুলোতে যেন গ্রামার ভুল না থাকে, এটা খুবই আনপ্রফেশনাল লাগে। এবং আমার মনে আছে আমি বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম, গ্রামার ভুলের জন্য জাজেসটা খুব কড়াভাবে কিন্তু নাম্বার কাটে। সো আমরা যখন স্লাইড করব, তৈরি করব, আমরা যেন একটা রিভিউ দেই যে স্লাইডে কি কি আছে, কি কি ঠিক আছে, কি কি ভুল আছে। এবং গ্রামার দেখা খুব সুন্দর একটা অপশন হচ্ছে রিভিউ। রিভিউয়ে আমরা যখন উপরে যাব রিভিউতে, রিভিউ ঠিক বাম পাশে দেখবো স্পেলিং চেক করার অপশন আছে, সো আমরা স্পেলিং চেক করতে পারি। এবং আমি স্পেলিং চেক করি না, আমার সবথেকে ভালো অপশন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমি একটা ওয়ার্ড চুজ করি, তারপর রাইট ক্লিক করি, মাউসের ডান পাশে বাটনটি ক্লিক করি, সিনোনিমস চেক করি। সিনোনিমস যদি থাকে তার মানে শব্দটি ঠিক আছে, সিনোনিমস যদি না থাকে তার মানে শব্দটি ভুল আছে। তো এইভাবে আমি গ্রামার চেক করি, এটা খুবই সহজ আমার জন্য। এরপর ফন্টের কথা তো আমরা এক্সপ্লেন করেছি যে দুটো বেশি ফন্ট ইউজ করব না, ফন্টগুলো যেন একটু ফুটে উঠে সেই ব্যবস্থা করব, এবং ফন্ট যেন একটু ভাবগম্ভীর হয়, যে প্রেজেন্টেশনে যে টাইপের ইমেজ লাগবে সেই টাইপের। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে হচ্ছে আমরা যেইভাবে যেই প্যাটার্নের পর একটি স্লাইড দেখাবো সেগুলো যেন একটির সাথে আরেকটি মিলে। যেরকম ফার্স্ট ইন্ট্রোডাকশন থাকে, তারপর কেস স্টাডি থাকে, তারপর প্রবলেম আইডেন্টিফিকেশন, তারপর বাজেট, তারপর একটি করে চলতে থাকে। অনেক সময় মানুষ স্লাইড এলোমেলো করে ফেলে, এদিক ওদিক যেতে থাকে। সো আমাদের স্লাইডের ওরিয়েন্টেশন যেন ঠিক থাকে, একটি পর একটি যেন যেটা থাকার কথা সেটাই যেন থাকে, এই জিনিসটা যেন মাথায় থাকে। সো আজকে আমি পুরো ক্লাসটা একটু রিভিউ দেই। আজকের ক্লাস বেসিক্যালি ছিল হচ্ছে আগের ক্লাসের অনেকটা রিভিউ, কারণ ম্যাক্সিমাম জিনিস আগের ক্লাসে কভার করে ফেলা হয়েছে, তাই এই ক্লাসে ম্যাক্সিমাম জিনিস আবার একটু রিপিট হয়ে গেছে। তো আমি পুরো জিনিসটা আবার একটু ফিডব্যাক দিই ফার্স্ট টু লাস্ট। আচ্ছা, ক্লাস ছিল হচ্ছে কমন স্লাইড মেকিং এরার্স নিয়ে, এবং এই ক্লাসের ফার্স্ট জিনিস ছিল হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার কি করতে হয়, হেডার যেন স্পষ্ট বোঝা যায় কি হেডিং দেওয়া আছে, টপিকগুলো আমরা সাইডে দিব, পিকচার ছোট করে এক সাইডে দিতে পারি যখন জায়গা থাকবে। এটা হচ্ছে ফার্স্ট অপশন। এবং কি আমাদের যেন ব্যাকগ্রাউন্ডের উপর টেক্সট ফুটে ওঠে সেজন্য আমরা টেক্সটের পিছে আলাদা শেপ ইউজ করবো, একটা লেয়ার ইউজ করব। নেক্সট অপশন টেক্সট দিয়ে স্লাইড ভরে ফেলবো না, যেসব টেক্সট খালি দরকার হবে ওইসব টেক্সট খালি আমরা ইউজ করব। বেশি টেক্সট দিলে মানুষ বোর্ড হয়ে যাবে, মানুষ ঘুমিয়ে যাবে। কিপ অ্যান আই অন অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট যেন ঠিক থাকে, একই লাইন বরাবর যেন সবকিছু হয়, আলাদা বরাবর লাইন হলে বোঝাই যায় যেটা আনপ্রফেশনাল। ফন্ট দুটো বেশি ইউজ করব না, দুটো বেশি নয় একটি হলে ভালো হয়। ওভারলুক, নেভার ওভারলুক কন্ট্রাস্ট, একটি কালারের উপর যেন অন্য কালারটি ফুটে ওঠে সেই ব্যবস্থা যেন আমরা সবসময় করি, কখনোই সাদা এবং হলুদ যেন একসাথে না ইউজ করি। এক্ষেত্রে আমার ফুটে উঠেছে কারণ আমি এখানে শ্যাডো ইউজ করেছি, সো আমার সাদা ইউজ করলেও শ্যাডো ইউজ করার কারণে আমার সাদাটা ফুটে উঠছে এখানে। ফন্ট আমরা কোত্থেকে পাবো, dafont.com এবং fontsquirrel.com। কালার কিভাবে ঠিক করতে হয়, কালার প্যালেট ইউজ করতে হয়। কালার প্যালেটস এর জন্য একটি লাইভ ক্লাস আছে, আগে লাইভ ক্লাস ভিজিট করো। এবং আমাদের কিন্তু পরে একটি কমপ্লিট ক্লাস থাকবে কালার প্যালেটস নিয়ে, যেখানে আমরা খালি কালার নিয়ে আলোচনা করবো। সো কেউ যদি ভাবে যে ভাই আজকে কালার প্যালেটটা ক্লিয়ার হয়নি, কোনো সমস্যা নেই, আমরা এর পরের ক্লাসে আলোচনা করবো। অ্যাডোবি কুলার, KOOLER, একটি ভালো ওয়েবসাইট যেখানে আমরা কালার নামাতে পারবো। কালার প্যালেট সার্চ দিলে গুগল ইমেজেস আমরা অনেক কালার পেতে পারবো। আইড্রপার টুল ইউজ করে আমরা সুন্দর সুন্দর কালার চুজ করতে পারবো। পিকচারের জন্য আমরা আইকনস, মিনিমালিস্টিক আইকনস ইউজ করবো। পিকচার যখন ইউজ করবো তখন ফুল স্ক্রিন পিকচার ইউজ করবো। আইকন নামানোর জায়গা হচ্ছে iconfinder.com এবং nonproject.com। গুগল ইমেজেস পিকচার নামানো খুব ভালো একটা জায়গা, এবং আমি গুগল ইমেজেস থেকে বেসিক্যালি সব পিকচার নামাই। গুগল ইমেজেসে খুব ভালো একটা জিনিস হচ্ছে এখানে মোর টুলস বলে একটা অপশন আছে। মোর টুলসে ক্লিক করলে আমাদের সাইজের অপশন দিবে, যেখানে আমরা যে কোনো সাইজের পিকচার নামাতে পারি, যেখানে আমরা যে কোনো পিকচার নামাতে পারি। এর কতগুলি ট্রিক হচ্ছে, আমরা যখন গুগল ইমেজেসে PNG টাইপ করবো তখন আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড বলে পিকচার দিবে।
আমরা যখন গুগল ইমেজে সিলহটে টাইপ করব SILHOUTE তখন আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট পিকচার দিবে, সাদা কালো পিকচার দিবে। যখন আমরা একটা পিকচার পাচ্ছি না, টাইপ করে পাচ্ছি না, তখন আমরা সিনোনিমগুলো, শব্দার্থগুলো টাইপ করে সার্চ দিব যেন আমরা আরো অপশনের পিকচার পেতে পারি। কোহেরেন্স অর্থাৎ আমাদের কথার সাথে যেন স্লাইডগুলো তাল যেন থাকে একসাথে। অনেক সময় মানুষ যে কাজটা করে সেটা হচ্ছে ফার্স্টে ওরা স্লাইডটা ডিজাইন করে, একটা টেমপ্লেট নামে কারোর কাছ থেকে কোনো বড় ভাইয়ের কাছে স্লাইডটা নেয়, তারপর ওর মধ্যে ওদের ডকুমেন্টটা ঢুকানোর চেষ্টা করে, মিলানোর চেষ্টা করে, যেটা কখনোই ঠিক না। আমরা আগে আমাদের প্ল্যান ঠিক করব, দেন আমরা স্লাইড ডিজাইন করব, কখনোই উল্টাভাবে করব না। স্লাইডগুলো যেন কনসিস্টেন্ট হয়, অর্থাৎ যেন সবগুলো স্লাইডের মধ্যে একই কালার প্যালেট থাকে, একই ফন্ট থাকে, একই টাইপের স্ট্রাকচার থাকে, যেন মানুষ কনফিউজ না হয়ে যায়। অ্যাসপেক্ট রেশিও অর্থাৎ আমাদের স্ক্রিন 16:9 নাকি 4:3 এটা জেনে যাব, যেন আমাদের প্রজেক্টরে যায় যেন আমাদের স্ক্রিনটা ফেটে না যায়। গ্রামার যেন সবসময় ঠিক থাকে, গ্রামার ভুল হলে কিন্তু খুবই আনপ্রফেশনাল লাগে এবং এটার জন্য বেশ পেনাল্টি খেতে হয়। ফন্ট দুটো বেশি ইউজ করবো না, তিনটে বেশি নয়, দুটি হলে ভালো হয়, একটি হলে আরো বেটার। ওরিয়েন্টেশন ঠিক থাকে, কোন স্লাইডের পর কোন স্লাইড যাবে এটা যেন আমাদের মাথায় থাকে, যেন স্ট্রাকচার কমপ্লিটলি মেইনটেইন থাকে এবং অডিয়েন্স যেন পুরোটা গাইড হয়ে যায় যে এটার পর এটা, এটার পর এটা, এরপর এটা। সো আমাকে যদি করে টাইপ করে জানিয়ে দাও যে আজকে ক্লাসে কোন জিনিসটা নিয়ে তোমরা একটা আনক্লিয়ার, কারণ আজকের টপিকে বেশ জিনিসগুলো আমরা কিন্তু পরে আরো বিস্তারিত আলোচনা করবো। ফর এক্সাম্পল আমাদের কালার নিয়ে আলাদা ক্লাস থাকবে, ওরিয়েন্টেশনে আলাদা ক্লাস থাকবে, কন্টেন্ট ডিজাইনে আলাদা ক্লাস থাকবে, যেগুলো নিয়ে আজকে বেশি ডিসকাস করলাম না। তো আজকে যারা যারা যে জিনিস নিয়ে একটু ঝামেলায় পড়েছো এবং চাচ্ছ যে নেক্সট ক্লাসে আমি ডিসকাস করি, ডু কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন বেলো, যেন আমি পরে ওগুলো টাইপ করে জেনে নিতে পারি যে কার কি সমস্যা, যেন আমি পরে ওগুলো অ্যাড্রেস করতে পারি। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের পাওয়ার পয়েন্ট 4th ক্লাস 2nd উইক কমন এরার্স অফ স্লাইড মেকিং, স্লাইড ডিজাইন করার সবথেকে কমন কিছু ভুল। সো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি নতুন কিছু শিখে থাকো, আমাদের এই ক্লাসটি শেয়ার করতে কিন্তু ভুলবে না, কারণ এমন অনেক মানুষ আছে যারা শিখতে চায়, টাকার অভাবে কিংবা জায়গার অভাবে কিংবা সময়ের অভাবে কিংবা ইনস্ট্রাক্টরের অভাবে তারা শিখতে পারছে না। আমরা যদি একটিবার মাত্র এই ভিডিওটি শেয়ার করি, তাহলে এমন অনেক মানুষ আছে যারা শিখতে চায়, তাদের কাছে ভিডিওটি শেয়ার হয়ে যাবে এবং তারা ফ্রিতে পাওয়ার পয়েন্ট কোর্স করতে পারবে। যারা শেয়ার করেছো তারা জলদি করে কমেন্টে ডান টাইপ করো, যেন আমি জানতে পারি যে কারা কারা শেয়ার করেছো। কেন? কারণ কিছুদিন আগে কিন্তু আমাদের শেয়ার করার একটা অপশন ছিল, যেখানে যারা শেয়ার করেছিল তাদের অনেকেরই কিন্তু আমরা গিফট দিয়েছিলাম। তো হতেই পারে কোনো একদিন যারা ভালোভাবে শেয়ার করেছিল, ভালো ক্যাপশন দিয়েছো, তাদেরকে আমরা গিফট দিতে পারি। তো শেয়ার করো এবং নিচে ডান টাইপ করতে কিন্তু ভুলে যাবে না। এরপর আমাদের সব ক্লাস কিন্তু www.10minschool.com ওয়েবসাইটে থাকবে এবং .com ওয়েবসাইটে যে আমাদের এখানে স্কিল ডেভেলপমেন্ট ল্যাব আছে, যেখানে আমাদের সব কোর্সগুলো থাকবে। তো আজকে যে আমরা ভিডিওর পর www.10minschool.com ওয়েবসাইটে যাব, তারপর এখানে স্কিল ডেভেলপমেন্ট সেকশন আছে, স্কিল ডেভেলপমেন্ট সেকশনে যাব। আমরা স্কিল ডেভেলপমেন্ট সেকশন ক্লিক করলে আমরা স্কিল ডেভেলপমেন্ট সেকশনে চলে যাব, যেখানে আছে হচ্ছে পাওয়ার পয়েন্ট, কেস সলভিং, প্রেজেন্টেশন, ফাইন্যান্স, মার্কেটিং, এন্টারপ্রেনিয়রশিপ, মডেল ইউনাইটেড নেশনস, ডিপেন্ডিং সব ধরনের কোর্স যেগুলো আমরা শিখতে পারি যে কোনো সময়। তাই ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা www.10minschool.com ওয়েবসাইটে যাবো এবং শেখা শুরু করে দেবো। এবং আমরা যেন সাইন ইন করতে না ভুলে যাই। সাইন ইন জাস্ট একটি মাত্র বাটন ক্লিক করলে কিন্তু হয়ে যায়। জাস্ট ফেসবুক এখানে ক্লিক করবো, তাহলে আমাদের সাইন ইন হয়ে যাবে এবং আমরা আমাদের পয়েন্ট ট্র্যাক করতে পারবো। এবং সাইন ইন করা খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই ক্লাসের লেকচারগুলো কিন্তু পরে আমরা দিয়ে দিব। সো যাদের সাইন ইন করা থাকবে তারা কিন্তু আমাদের ক্লাসের লেকচারগুলো ডাউনলোড করে ফেলতে পারবে। অনেকে আগের ক্লাসগুলো হয়তো মিস করেছে, আগের ফাইলগুলো তো পায়নি, ব্যাকগ্রাউন্ডগুলো পায়নি, আইকনগুলো পায়নি। যারা সাইন ইন করবে তারা কিন্তু পরবর্তীতে ফাইলগুলো পেতে পারবে। এবং আমাদের সবগুলো ক্লাস হবে হচ্ছে 10 মিনিট স্কুল ফেসবুক অফিসিয়াল পেজে। সো এই পেজে যেন আমরা সবাই লাইক এবং ফলো দিয়ে রাখি। লাইক এবং ফলো করা খুবই ইম্পর্টেন্ট, না হলে কিন্তু আমরা লাইভ ক্লাস যখন হবে তখন আমরা অনেকে মিস করে যাব। তো সবাই যেন লাইক এবং ফলো দিয়ে রাখি পেজে। এবং আমাদের আরেকটি গ্রুপ আছে, স্কিল ডেভেলপমেন্ট গ্রুপ, স্কিল ডেভেলপমেন্ট ল্যাব, ফেসবুকে 10 মিনিট স্কুল স্কিল ডেভেলপমেন্ট ল্যাব। এই গ্রুপে আমরা যখনই কোনো জিনিস প্র্যাকটিস করবো আমরা যেন এখানে আপলোড দেই, কারণ আমরা কেবল দেখলাম তাহলে কিন্তু কোনো লাভ নেই। আমরা যখন দেখে প্র্যাকটিস করে কোনো কিছু বানাই তখন অ্যাকচুয়ালি আমরা শিখি। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা ক্লাসের পর জিনিসগুলো যা শিখেছি তা যেন আমরা প্র্যাকটিস করি এবং 10 মিনিট স্কুল স্কিল ডেভেলপমেন্ট ল্যাব এই গ্রুপে যেন আমরা সাবমিট করি, পোস্ট করি, যেন আমরা ফিডব্যাক দিতে পারি। এই গ্রুপে জয়েন এবং নোটিফিকেশন অন করতে যেন না ভুলি। সো আমাদের এই ক্লাস শেষ, নেক্সট ক্লাস হচ্ছে 19 তারিখ বুধবার রাত 10 সময় ফন্টস এবং রিসোর্স নিয়ে।
সো আশা করি সবাই সে নেক্সট দিন ক্লাসে উপস্থিত থাকবে। নেক্সট ক্লাস হচ্ছে ফন্টস এন্ড রিসোর্স 19 এপ্রিল বুধবার রাত 10টার সময় 10 মিনিট স্কুল অফিসিয়াল ফেসবুক পাতায়। সেই দিন আমিও হাজির হব, সাদমান সাদিক, চিফ কন্টেন্ট ক্রিয়েটর অফ 10 মিনিট স্কুল, ফন্টস এবং রিসোর্স নিয়ে আলোচনা করতে। সো ওই ক্লাসের আগে এইখানে এই ক্লাসের কমেন্টে সবাই জানিয়ে দাও যে তোমরা ফন্টে কি কি ঝামেলা ফেস করো, ফন্ট টেক্সটে কি কি ঝামেলা ফেস করো, কোথা থেকে রিসোর্স আছে, কি কি ঝামেলা ফেস করো, সব এই কমেন্ট সেকশনে টাইপ করে জানিয়ে দাও, যে নেক্সট দিন ক্লাসে আমি সবগুলো অ্যাড্রেস করতে পারি এবং সবার কোয়েশ্চেন আনসার করতে পারি। সো নেক্সট ক্লাস কবে? 19 তারিখ বুধবার রাত 10টার সময় 10 স্কুল অফিসিয়াল ফেসবুক পাতায়। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলো না, কারণ সবাই একসাথে শিখলেই আমরা দেশটাকে একসাথে এগিয়ে নিয়ে যেতে পারবো। কারণ সবাই একসাথে শিখলেই সবাই নিজেদের মান উন্নত করতে হবে এবং কম্পিটিশন ভালো হবে এবং সবাই ভালোভাবে কম্পিট করবে এবং সবাই ভালো আপগ্রেড হবে নিজেদের। সো ভিডিওটি শেয়ার করতে ভুলবে না। এবং এই হচ্ছে আজকের ক্লাস। আজকে ছিল হচ্ছে PowerPoint 4 ক্লাস কমন এরার্স অফ স্লাইড মেকিং। আশা করি নতুন কিছু শিখে গেছেন। হয়তো অনেকের কাছে কোনো জিনিস ক্লিয়ার হয়নি, পরবর্তী ক্লাসগুলোতে সেগুলো আমরা ক্লিয়ার করে ফেলবো। সো ডোন্ট ফরগেট টু কমেন্ট করে জানিয়ে দিতে কিন্তু কখনোই ভুলবে না যে কোন জিনিসটা বোঝো নেই, কারণ সবগুলো নিয়ে কিন্তু ক্লাস থাকবে। কমেন্ট করে যদি জানিয়ে দাও তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে কবে কোন ক্লাসে আমরা কোন জিনিসটা নিয়ে ডিসকাস করবো। কোনো জিনিস যদি মিস হয়ে যায় অথবা আগের ক্লাসে ছিল ওটা কিন্তু আমরা বলে দিতে পারবো। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে তোমরা সবাই কমেন্ট করো। সো আজকের জন্য এতটুকুই। কমন এরার্স অফ স্লাইড মেকিং। আমি সাদমান সাদিক। দেখা হবে নেক্সট ক্লাস 19 তারিখ বুধবার রাত 10টার সময় 10 মিনিট স্কুল ফেসবুক অফিসিয়াল পাতায়। সো আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট এপিসোডে। I'm Sadman Sadiq, and as always, thanks for watching.